দর্শক, বাংলাদেশ সেনাবাহিনীর সেনা প্রধান হিসেবে ওয়াকারুজ্জামান আজকে 1 বছর পূর্ণ করলেন। তার দায়িত্বভার গ্রহণের পরে 1 বছর অতিক্রান্ত হলো। গত বছরের 23 জুন তিনি সেনা প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। 23 জুন যখন দায়িত্বভার গ্রহণ করেন, তারপরে কিন্তু খুব বেশি সময় তিনি রিল্যাক্স থাকতে পারেননি। জুলাই মাসেই ছাত্রদের আন্দোলন শুরু হলো, তারপরে আগস্টে 5 তারিখে শেখ হাসিনা সরকারের পতন হলো। বহু চড়াই উতরাই পার করতে হয়েছে। মূলত তার 1 বছরের 10 মাসেরও বেশি সময় তিনি এক ধরনের ভিন্ন সিচুয়েশনে সময় পার করেছেন। সেই উপলক্ষেই আজকে সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেসের আয়োজন করা হয়েছিল। সেখানে তিনি কথা বলেছেন, ভাষণ দিয়েছেন। কেমন গেল তার এই 1 বছর? আজকে অফিসার্স অ্যাড্রেসেই নতুন কোনো কথা তিনি বললেন কিনা, সেই আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম সেনাবাহিনী প্রধানের কথা। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আজকে 23 জুন 2025 তার দায়িত্ব পালনের 1 বছর পূর্ণ করলেন। গত বছরের এই দিনে 23 জুন তিনি দায়িত্ব পালন করেছিলেন। 23 জুন দায়িত্ব শুরু করেছিলেন। সেই শুরু করার পরে খুব একটা ভালো সময় তিনি পার করেননি। জুলাই মাসেই ছাত্রদের কোটা আন্দোলন শুরু হয় এবং জুলাইয়ে যখন কোটা আন্দোলন শুরু হয়, মাত্র তিনি দায়িত্বভার গ্রহণ করার 1 সপ্তাহ পরেই যখন কোটা আন্দোলন সামনে আসে, তখন দেশের পরিস্থিতি ক্রমেই পাল্টাতে থাকে। কোটা আন্দোলন এক সময় মারাত্মক আকার ধারণ করে এবং সরকার পতনের 1 দফা আন্দোলনের রূপ নেয়, যার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি আগস্টের 5 তারিখ তার দায়িত্বভার গ্রহণের মাত্র 1 মাস 10-12 দিন পরে সরকারের পতন হয় এবং নতুন সরকার কে আসবে সেরকম সিচুয়েশনে তিনি জাতির এক ধরনের অভিভাবকের দায়িত্ব পালন করেন। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে তিনি জাতির উদ্দেশ্যে প্রথম যে কথা বলেছিলেন আপনারা আমার উপরে ভরসা রাখুন। তারপরে তার আগে এবং পরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মিটিং, বহু কাণ্ডকারখানা হয়েছে। ছাত্রদের সঙ্গে মিটিং, ছাত্রদের সঙ্গে মতের অমিল হওয়া, তারপরে এক পর্যায়ে প্রফেসর ইউনূসের ব্যাপারে সবাই একমত হওয়া প্রধান উপদেষ্টা হিসেবে, তারপরে উপদেষ্টা পরিষদ বাছাই করা, এরপরে 8 আগস্ট নতুন সরকারের শপথ এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের আন্ডারে শপথ অনুষ্ঠান পরিচালিত হয়। তখন থেকেই মনে হচ্ছিল সেনাপ্রধানকে নতুন একটি ভূমিকায় অবতীর্ণ হতে হবে। 5 আগস্ট সরকার পতনের পরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে। দেশব্যাপী যে মব কালচার শুরু হয়, সেই মব কালচার আজ অবধি থামেনি। গতকালকে আমরা দেখেছি সাবেক সিইসি নুরুল হুদার উপরে মবের রাজত্ব নেমে আসতে। সেই কারণেই অনেক প্রশংসা থাকলেও সেনা প্রধান এবং সেনাবাহিনীর ওপরে এক ধরনের অভিমানও আছে মানুষের, যে সেনাবাহিনী এবং সেনাপ্রধান বারবার মবের বিরুদ্ধে কথা বললেও মব তারা থামাতে পারছে না, মবের লাগাম টানতে পারছে না। গতকালকের মবটা নতুন করে আবার আলোচনার জন্ম দিয়েছে। সেনাবাহিনী যখন মব নিয়ন্ত্রণের কথা বলছে, তারা প্রেস মিটেও মব নিয়ন্ত্রণের জন্য কঠোর পদক্ষেপের কথা বলছে। সেনাপ্রধান বারবার মবের বিরুদ্ধে কথা বলছেন এবং এমনকি গত ফেব্রুয়ারিতে তিনি 25 ফেব্রুয়ারিতে রাওয়া ক্লাবে বিডিআর হত্যাকাণ্ডের যে সেই বর্ষপূর্তি অনুষ্ঠানে ভাষণ দিয়েছিলেন তিনি। সেই ভাষণে তিনি মবের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন এবং বলেছিলেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যে হয়েছে তার জন্য দায়ী একমাত্র মবের সংস্কৃতি। সেখান থেকেই একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন এবং অনেককে সাবধান করতে শোনা গিয়েছিল
দিয়েছিল তাকে যে আমি সাবধান করে দিচ্ছি, এই কাজ আর করা যাবে না। তারপরে মনে হয়েছিল যে সেনাবাহিনী এক ধরনের পেরে উঠবে এই মব নিয়ন্ত্রণে, কিন্তু মব নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। অনেকে বলেন যে মব নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি সরকারের সদিচ্ছার অভাবে। এরকম পরিস্থিতির মধ্যেই সেনাপ্রধানকে দায়িত্ব পালন করে যেতে হয়েছে। তারপরে একটা মারাত্মক সময় তাকে পার করতে হলো, যখন তাকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হলো, নানা ধরনের অপপ্রচার হলো, তাকে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ করা হলো, ভারতের কথা মতো তিনি চলছেন, ভারতের কথা মতো এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন, এরকম অভিযোগ করার চেষ্টা করলেন দেশে বাইরে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার। দেশের ভেতরেও আমরা দেখেছি যে এনসিপি নেতা সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনী প্রধানকে নিয়ে যাচ্ছে তাই স্ট্যাটাস দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারই ধারাবাহিকতায় আমরা পরদিনই দেখলাম যে উপদেষ্টা আসিফ মাহমুদ সেনাপ্রধান সম্পর্কে যাচ্ছে তাই মন্তব্য করে একটা ভিডিও বার্তা ছাড়লেন, এবং দেশের বাইরে থেকে নানা ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হলো। সবই একটা পরিকল্পিত সেনাপ্রধানের বিরুদ্ধে একটা পরিকল্পিত কর্মযজ্ঞ হিসেবেও অনেকে মনে করেন। এইসব সিচুয়েশন তাকে কাটাতে হয়েছে। আজকে যখন অফিসার্স অ্যাড্রেসে তিনি ভাষণ দিলেন, সেখানে মূলত তার 1 বছর পূর্তি, দায়িত্ব পালনের 1 বছর পূর্তি, এই উপলক্ষেই কথা হয়েছে, সেই উপলক্ষেই কথা বলেছেন এবং অফিসারদের সঙ্গে মত বিনিময় করেছেন, অনেক কিছু অনেক পরামর্শ চেয়েছেন। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে খুব একটা কথা হয়নি, বিভিন্ন সোর্স সেরকমই বলছে। তবে সেনাপ্রধানকে গতকালকেও আমরা দেখেছি যে নেভাল একাডেমিতে তিনি কথা বলছেন, নৌবাহিনীর নতুন ক্যাডেটদের উদ্দেশ্যে কথা বলছেন। সেখানেও খুব একটা যে প্রাণচঞ্চল তাকে মনে হয়েছে তা মনে হয়নি, অনেকটা মনমরা মনে হয়েছে তাকে। যে কোনোভাবেই হয়তো দেশের যে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা সেনাবাহিনী করে আসছে প্রতিনিয়ত, সেটা শতভাগ করতে না পারার একটা গ্লানি বোধ তো তার মধ্যে রয়েছে, একটা অপরাধ বোধ তো তার মধ্যে হয়তো কাজ করছে। সেই কারণেই বিভিন্ন সূত্র বলছে যে আজকের এই অফিসার্স অ্যাড্রেসও খুব একটা স্বতঃস্ফূর্ত হয়নি। সেনাপ্রধানকে নিয়ে নানা রকমের অপপ্রচার যারা করছে তারা অনেকেই এটা করে মজা পাচ্ছে, কিন্তু দিন শেষে দেশের মানুষের যে আস্থার জায়গা, দেশের মানুষের আস্থার সেই জায়গাটা সেনাবাহিনী অটুট রাখবে, সেটাই আসলে জনগণের প্রত্যাশা। সেই প্রত্যাশা অনুযায়ী সেনাপ্রধান সেনাবাহিনী আগামীতে কতটা ভূমিকা পালন করে, নির্বাচন পর্যন্ত সেনাবাহিনীর ভূমিকা কি হয়, নির্বাচনটা আদৌ ফেব্রুয়ারিতে হয় কি হয় না, সেরকম নানা টানাপোড়েন যেখানে রয়েছে সেখানে সেনাবাহিনীর ভূমিকাটা সবাই আসলে দেখতে চায়। সেনাপ্রধান আরও দৃঢ় হবেন, সেনাপ্রধান মবের বিরুদ্ধে আরও বেশি সোচ্চার হবেন। যেহেতু সেনাবাহিনীর ওপরে এক ম্যাজিস্ট্রেসি পাওয়ার রয়েছে, সেহেতু যে কোনো অ্যাকশানেই কিন্তু ইচ্ছা করলে সেনাবাহিনী এখন যেতে পারে। সেই যেতে পারাটা আরও বেগবান হবে কিনা সেটাই এখন বড় বিষয়। আবার অনেকে বলছেন যে সেনাবাহিনীর ওপরে, সেনাপ্রধানের ওপরে জাতিসংঘের এবং যুক্তরাষ্ট্রের এক ধরনের চাপ রয়েছে। জাতিসংঘের চাপের মধ্যে রয়েছে জাতিসংঘ শান্তি মিশনে কাজ করে সেনাবাহিনীর সবথেকে বেশি সদস্য, সেটা একটা বড় কৃতিত্ব সেনাবাহিনীর জন্য। সেই জায়গাটা যে কোনো ছলে যদি সেই জায়গাটা নড়বড়ে হয়ে যায়, সেটা সেনাবাহিনীর জন্য চরম ক্ষতির একটা কারণ হবে, সেটা একটা চাপের কারণ হতে পারে। আর একটা, যুক্তরাষ্ট্র মাঝখানে সেনাপ্রধানের যুক্তরাষ্ট্র সফরের কথা ছিল, কিন্তু সেই সফর বাতিল হতে আমরা দেখেছি। সেখান থেকে আলোচনার জন্ম নিয়েছিল যে যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাষ্ট্রের প্রশাসন সেনাপ্রধানের দিক থেকে মুখ ফিরিয়ে প্রফেসর ইউনূসের দিকে বেশি মনোযোগী হচ্ছে কিনা, কিংবা প্রফেসর ইউনূসের সঙ্গে নির্বাচন সহ করিডোর, বিশেষ করে করিডোর বন্দর ইস্যুতে যখন সেনাপ্রধান একেবারে স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছেন যে কোনোভাবেই করিডোর দেয়া যাবে না, বন্দর বিদেশিদের হাতে দেয়া যাবে না, এমনকি এই ধরনের সেন্সিটিভ সার্বভৌমত্ব প্রশ্ন যেখানে রয়েছে, সেরকম সেন্সিটিভ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার কোনো সিদ্ধান্ত
সিদ্ধান্ত নিতে পারে না, সেটা নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে। এরকম স্পষ্ট অবস্থানের পরে আমেরিকা এক ধরনের গোস্বা করেছে সেনাবাহিনীর ওপরে, সেনাপ্রধানের ওপরে, এমন আলোচনাও বিভিন্ন দিকে হতে শুনছি আমরা। কোনটা আসলে ঠিক কোনটা ভুল সেটা সময়ই বলে দেবে, সময়ই সব থেকে বড় সাক্ষ্য দেয়। সময়ের সাক্ষ্যে আমরা হয়তো একদিন জানতে পারবো পেছনের ঘটনাবলী। তবে এই মুহূর্তে আমরা এটুকুই বলতে পারি যে সেনাপ্রধানের 1 বছর পূর্তি হলো দায়িত্ব পালনের। সেই 1 বছর সময়টা একটা যুদ্ধাবস্থার মধ্য দিয়ে তিনি পার করলেন। আগামী সময়টা তার ভালো কাটুক সেই প্রত্যাশা রয়েছে, যদিও সেই ভালো কাটা না কাটা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। কারণ এই সেনাপ্রধান যেহেতু শেখ হাসিনা সরকারের দ্বারা এসেছেন, শেখ হাসিনা সরকার তাকে যেহেতু নিয়োগ দিয়েছে, পরবর্তী সরকার এসে তার উপরে আস্থা রাখতে পারবে কিনা, কিংবা এই সরকারও যেমন আস্থা রাখতে পারছে না, বিভিন্ন কর্মকাণ্ডে আমরা দেখছি। সেনাবাহিনী যখন মানে এটা অবাক করা একটা ব্যাপার, বিভিন্ন দিকে আলোচনা হয় এই ব্যাপারটা, শুধুমাত্র এই শিরোনামটাই আলোচিত হয়, সেটা হচ্ছে যে জেনারেলরা, কি আশ্চর্য একটা ব্যাপার, জেনারেলরা নির্বাচন চায় অথচ সরকার নির্বাচন চায় না। এরকম আলোচনা এক সময় যখন নির্বাচন নিয়ে অনেক জটিলতা পার করছিলাম আমরা, তখন কিন্তু এই আলোচনা ছড়িয়ে পড়েছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত সেনাপ্রধানের অবস্থান সর্বদলের কাছে, নির্দিষ্ট একটা দল বাদ দিয়ে সব দলের কাছেই পজিটিভ অবস্থান রয়েছে। কারণ বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সেনাপ্রধানের এবং সেনাবাহিনীর ভূমিকা ছাত্র জনতার পক্ষে ছিল, এটা একটা পজিটিভ দিক। যদিও শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান তিনি, তারপরেও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধেই এক ধরনের মৌন অবস্থান ব্যক্ত করেছিলেন। সেই অবস্থানের পরিপ্রেক্ষিতেই বলা যায় যে ছাত্র জনতার বিজয়টা খুব দ্রুত হতে পেরেছে। সেনাবাহিনী যদি সেই অবস্থান পরিত্যাগ করে সরকারের পক্ষে কঠোর অবস্থান নিত, তাহলে এই বিজয়টা এত দ্রুত হতো না, কিংবা অন্য কোনো ঘটনাও ঘটতে পারত বলে বিশ্লেষকরা মনে করেন। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয় এই বিষয়ে? সেনাপ্রধানের পরবর্তী কার্যক্রম, দেশে যে মবের রাজত্ব চলছে, এখনও মব আমরা থামাতে পারিনি, সেই ব্যাপারে সেনাপ্রধানের যে দৃঢ় অঙ্গীকার